আসসালামু আলাইকুম। আমি ফার্স্টে আমার পরিচয় দেই। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক শাওন, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এখন ইন্টার্নশিপ করছি আর কি। তো আমি এই বছর এমবিবিএস পাশ করেছি 2019-এর নভেম্বরে পরীক্ষা দিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে আছি একটা এক্সিসির একটা বিশেষ আয়োজনে। এটা হচ্ছে 45 মিনিটস রিভিউ অফ মাইক্রোবায়োলজি। এটার আজকে প্রথম ক্লাস, জেনারেল ব্যাকটেরিওলজি 1। আমরা আজকে এটা দিয়েই পড়া স্টার্ট করব। তো আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে, যেহেতু আজকের এই সেশনটা স্পেশালি থার্ড প্রফ পরীক্ষার্থী যারা আছে তাদের জন্যে, তো যারা থার্ড প্রফ পরীক্ষার্থী আছেন তারা কাইন্ডলি আপনাদের সাথে একটা খাতা এবং কলম নিয়ে নিন। আমি আসলে আপনাদেরকে একটা ওভারভিউ দিব। আমি জেনারেল ব্যাকটেরিওলজি পুরা টপিকটাকে দুই ভাগে ভাগ করেছি। এই দুই ভাগের মধ্যে আজকে ফার্স্ট হাফ আমরা আজকে পড়ব। তো এখানে আমি মোটামুটি ইম্পর্টেন্ট টপিক যেগুলো রিটেন এবং ভাইভাতে ধরে, রিটেনে কোনগুলো ধরে, আসে ভাইভাতে কোনগুলো ধরে, এগুলো আমি আলাদা আলাদা করে মেনশন করব। তো আপনারা যদি সামনে একটা খাতা এবং কলম রাখেন তাহলে জিনিসগুলো নোট করে ফেললে পরবর্তীতে যখন প্রিপারেশন নেবেন তখন আপনাদের জন্য জিনিসগুলো পড়া অনেক ইজি হবে আর কি। ঠিক আছে? তো আমি শুরু করি। তো জেনারেল ব্যাকটেরিওলজির একদম সর্বপ্রথম আছে আমাদের ইন্ট্রোডাকশন অফ ব্যাকটেরিওলজি। ঠিক আছে? এখানে ইন্ট্রোডাকশন অফ ব্যাকটেরিওলজি থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। জাস্ট দুইটা কোয়েশ্চেন আছে, দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার আসলে সেম। একটা হচ্ছে আমাদের প্রোক্যারিওট। ঠিক আছে? প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওটের ডিফারেন্স এবং এদের ডেফিনেশন, এই দুইটা জিনিসের ডেফিনেশন এবং ডিফারেন্স জানলে এই চ্যাপ্টার থেকে আমাদের আর কিছু জানা লাগবে না। এটা হচ্ছে আমাদের লেঞ্জেও একদম প্রথম চ্যাপ্টারটা আছে। তো ডিফারেন্সটা লেঞ্জে খুব সুন্দর করে দেওয়া আছে, প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের ডিফারেন্স। এটা জানলে আমরা যদি এরকম কোয়েশ্চেন আসে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ প্রোক্যারিওটস, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ অর ক্যারেক্টারিস্টিক্স অফ ইউক্যারিওটস, তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলোও যদি আসে, আমরা যদি ডিফারেন্সটা যদি আমাদের জানা থাকে, ওখান থেকে আমরা এটা কী করতে পারবো, অ্যান্সার করতে পারবো। এটা রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কিন্তু এটা কখনো ভাইভাতে এখন পর্যন্ত ধরেছে বলে কাউকে শুনি নাই আর কি। ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে আমরা জাস্ট এটাই ডিফারেন্সের মধ্যে আমরা স্পেশালি কোন কোন পয়েন্টগুলো আমরা দেখব, যে তাদের নিউক্লিয়াসের ডিফারেন্সটা কেমন, রাইবোজোমগুলো কেমন, ঠিক আছে, প্রোক্যারিওটের ক্ষেত্রে ক্রোমোজোমটা কেমন, হ্যাঁ, কোন ধরনের সেলে কোন ধরনের সেল ডিভিশন হয়, এই যে টুকটাক অল্প কথাবার্তা, এগুলো জানলে এখান থেকে চলবে। এর বেশি আমাদের কিছু এখান থেকে জানার দরকার নাই। ঠিক আছে? তো এখানে আরেকটা কোয়েশ্চেন, আমি যখন লেকচারটা গুছাচ্ছিলাম তখন আমার চোখে পড়েছে, আমি আগে পড়েছিলাম হয়তো কিন্তু আমার মনে নেই। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাসের ডিফারেন্স। ঠিক আছে? তো এটা রিটেনের জন্য পড়তে পারেন। এটা কখনো ভাইভাতে জিজ্ঞেস করবে না যে একটা ব্যাকটেরিয়ার ভাইরাসের ডিফারেন্স কি। যদি জিজ্ঞেস করেও এটা আমরা জানি, একটা সেলুলার একটা অ্যাসেলুলার, এদের স্ট্রাকচারাল ডিফারেন্সগুলো আমরা বলে দিলেই চলবে। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা আমরা রিটেনের জন্য পড়বো। তো এই চ্যাপ্টারে মোটামুটি ভাইবার জন্য ইম্পর্টেন্ট তেমন কিছু নয়, মোটামুটি যা আছে রিটেনের জন্যই দরকার। ওকে? তো এরপরে চলে আসি আমরা স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল। এটা হচ্ছে এই জেনারেল ব্যাকটেরিওলজির আজকে আমি যেই পার্টের ক্লাস নিচ্ছি, এই পার্টের সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে সবাই একটু ভালো মতো কনসেন্ট্রেশন দিন। তো এখান থেকে সবার আগে কি লাগবে? সবার আগে লাগবে হচ্ছে ব্যাকটেরিয়ার ডেফিনিশন। এটা ভাইভাতেও জিজ্ঞেস করবে, রিটেনেও আসতে পারে। ঠিক আছে? ডেফিনেশনের পরে সবসময় কি আসে? ডেফিনেশনের পরে আসে ক্লাসিফিকেশন। তাইলে ক্লাসিফিকেশন আসলে কোন দুইটা ইম্পর্টেন্ট? ক্লাসিফিকেশন হচ্ছে এখানে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের সাথে সাথে আমাদের যে গ্রাম স্টেইনিং, ঠিক আছে, স্টেইনিংয়ের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন, এই দুইটা ক্লাসিফিকেশন এখানে ইম্পর্টেন্ট। এখানে আরও অনেকগুলো ক্লাসিফিকেশন দেওয়া আছে। কোনটা অক্সিজেনের উপর তাদের ডিপেন্ডেন্সের উপর ভিত্তি করে একটা দেওয়া আছে, স্পোর ফর্মেশনের উপর ভিত্তি করে দেওয়া আছে, এক্সট্রা সেলুলার নাকি ইন্টারসেলুলার, ওইটার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন দেওয়া আছে। সো ওইগুলা আপনারা জানতে চাইলে পড়তে পারেন, কিন্তু ওগুলো আসলে কখনো পরীক্ষায় আসে না আর কি। ভাইভাতে জিজ্ঞেস করলে করতে পারে, কিন্তু রিটেনে এগুলো কখনো আসে না। রিটেনের জন্য আমরা জাস্ট মরফোলজিক্যাল এবং স্টেইনিংয়ের উপর ভিত্তি করে এই দুইটা ক্লাসিফিকেশনই আমরা মেইনলি এখান থেকে জানব। ঠিক আছে? এরপরে চলে আসি ব্যাকটেরিয়াল স্ট্রাকচার। তো ব্যাকটেরিয়াল স্ট্রাকচার জানার আগে আমি সবাইকে বলি, সবাই অন্তত 5 বার করে হলেও ব্যাকটেরিয়ার যে একটা ফিগার আছে বইয়ের মধ্যে, ওই ব্যাকটেরিয়ার ফিগারটা আঁকা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? একদম ফুল মার্কস পেয়ে যাবেন। খুবই ইজি একটা ফিগার, এটা পরীক্ষায় আসে। এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে? এরপরে আসি স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে। তো আমরা জানি যে ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের মধ্যে আমাদের কিছু এসেনশিয়াল কম্পোনেন্ট থাকে। এখন এসেনশিয়াল কম্পোনেন্ট কোনগুলো? এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে যেই কম্পোনেন্টগুলো অলমোস্ট সবগুলো ব্যাকটেরিয়াতেই থাকে, ব্যাকটেরিয়ার জন্য থাকা ম্যান্ডেটরি। ঠিক আছে? আর
এই যেগুলো হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট না, ঠিক আছে, নন এসেনশিয়াল কম্পোনেন্ট। তো নন এসেনশিয়াল কম্পোনেন্ট কোনগুলো? নন এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে যেগুলো কিছু ব্যাকটেরিয়াতে থাকে, কিছু ব্যাকটেরিয়াতে থাকে না, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে নন এসেনশিয়াল। তো আমাদের এই এসেনশিয়াল কোনগুলো, নন এসেনশিয়াল কোনগুলো, এগুলো জানতে হবে। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, অন্য কারোর কথা জানি না। এটা ভাই আমাকে এটা আমার নিজেকে এটা ভাইবাতে জিজ্ঞেস করেছে যে কি কি কম্পোনেন্ট আছে বলো, আমি বললাম, বলো যে, তারপর জিজ্ঞেস করেছে এরপরে কোনটা এসেনশিয়াল কোনটা নন এসেনশিয়াল আলাদা আলাদা করে আবার বলো, মানে এই কোয়েশ্চেনটা আমাকে ভাইবাতে জিজ্ঞেস করেছে। সো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমরা এসেনশিয়াল কি কি আছে আমরা জানি মোটামুটি, সেল ওয়াল, সেল মেমব্রেন, রাইবোজোম, ঠিক আছে, তারপরে হচ্ছে সারফেস ফাইবার আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ট্রাইকুইক অ্যাসিড, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ট্রাইকুইক অ্যাসিড, আর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে লাইপোপলিস্যাকারাইড থাকে। হ্যাঁ, তো এগুলো আমরা মোটামুটি জানি। তো এই এসেনশিয়াল কম্পোনেন্টগুলো এগুলোই মেইনলি ধরে। এখানে আরেকটা জিনিস জানতে হবে যে এসেনশিয়াল কম্পোনেন্টের ফাংশন কি, ঠিক আছে। এটা আমরা যদিও আলাদা আলাদা করে আবার ডিসকাস করব, কিন্তু এটা একেবারে এটার সাথে মিলিয়ে পড়ে ফেলা বেটার আর কি। ওকে, আচ্ছা, তো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। এরপরে আসি আমাদের সেলের এনভেলপ। তো সেলের এনভেলপের মধ্যে বেসিক্যালি কী থাকে? একটা সেলের এনভেলপের মধ্যে সেলের এনভেলপের মধ্যে সেলের বলতে সেলের চারপাশে যা থাকে তাই এনভেলপ, পুরো কাভারিংটাই হচ্ছে এনভেলপ। তাহলে একটা বাইরে থেকে যদি আসি কী কী থাকতে পারে? এক নম্বরে ক্যাপসুল থাকতে পারে, তারপর হচ্ছে সেল ওয়াল থাকতে পারে, এরপরে হচ্ছে প্লাজমা মেমব্রেন থাকতে পারে। তাহলে এই তিনটা জিনিসই হচ্ছে আমাদের কি সেলের এনভেলপ। তাহলে সেলের এনভেলপ এটা কি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি একই রকম হবে? অবশ্যই একই রকম হবে না। আমরা যখন সেল ওয়ালের স্ট্রাকচার করবো তখন আমরা এই জিনিসটা আলাদা করে ডিসকাস করবো। তো সেলের এনভেলপের মধ্যে কী কী কম্পোজিশন থাকে এটা আমাকে ভাইবাতে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। জাস্ট তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, আর হচ্ছে ক্যাপসুল। ওকে, দেন আমরা চলে আসি সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন থেকে জাস্ট ফাংশনটা দরকার। ফাংশনটা আমরা জানি, আমরা অনেক আগে থেকেই ইনফ্যাক্ট মেডিকেলে ভর্তি পরীক্ষার সময়কাল থেকেই আমরা জানি সেল মেমব্রেনের ফাংশন কি। জাস্ট সেল মেমব্রেনের ফাংশনটা আমরা একবার দেখে নেব, ঠিক আছে। এরপরে এই চ্যাপ্টারের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই চ্যাপ্টার হচ্ছে বলেছি সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এই সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে সেল ওয়াল, ঠিক আছে। গ্রাম পজিটিভের ক্ষেত্রে সেল ওয়াল কীরকম, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে সেল ওয়াল কীরকম, এগুলো জিজ্ঞেস করবে। কোনটার থিকনেস কেমন, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোনটার থিকনেস কেমন, ঠিক আছে, কোনটাতে হচ্ছে পেপটিডোগ্লাইকেন শিট কয়টা থাকে, কোনটাতে টিকোইক অ্যাসিড থাকে, কোনটাতে এলপিএস থাকে মানে লাইপোপলিস্যাকারাইড, তারপরে হচ্ছে কোনটাতে হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস থাকে, এগুলো কোনটার ইম্পর্টেন্স কী। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা রিটেনেও আসে, ভাইবাতেও ধরে। সো এটা আমাদের জানা জরুরি। ওকে, এরপরে সেল ওয়াল থেকে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সেল ওয়ালের ফাংশন। হ্যাঁ, সেল ওয়ালের কী কী ফাংশন আছে? তো সেল ওয়াল আমরা জানি এটা একটা হচ্ছে কি রিজিড সেল ওয়াল। তো একটা সেল ওয়ালের কী কী ফাংশন থাকে এটা আমাদের মোটামুটি আইডিয়া আছে। এই সেল ওয়ালের ফাংশনটাও আমাদের জন্য জানা খুবই জরুরি, ঠিক আছে। তো এখন যদি জিজ্ঞেস করে যে গ্রাম পজিটিভের ক্ষেত্রে সেল ওয়ালের ফাংশন কি, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে সেল ওয়ালের ফাংশন কি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তখন মাথায় রাখতে হবে যে গ্রাম পজিটিভের সেল ওয়ালের মধ্যে আমাদের কী কী আছে, গ্রাম নেগেটিভের সেল ওয়ালের মধ্যে আমাদের কী কী আছে। তো এইভাবে করে ডিফারেন্সিয়েট করে বলতে জানতে হবে, ঠিক আছে। তাহলে জিনিসটা সুন্দর হবে, হ্যাঁ, এবং স্যারও খুশি হবে। ওকে, তাহলে সেল ওয়ালের ওভারঅল একটা ফাংশন তোমরা জানবা, সাথে করে গ্রাম পজিটিভের সেল ওয়ালের ফাংশন কি, গ্রাম নেগেটিভের সেল ওয়ালের ফাংশন কি, এটা যদি সুন্দর মতো বলতে জানো তাহলে মানে আমি বিশ্বাস করি যে ভালো মার্কস পাবা। ওকে, তারপরে তাহলে আমরা যেটা দেখতে বলেছি আগেই, সেটা হচ্ছে যে এই দুইটার সেল ওয়াল আমাদের আলাদা আলাদা করে, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের দুইটার স্ট্রাকচার আমাদের আলাদা আলাদা করে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের ডিফারেন্স। এখন আমরা সেল ওয়ালের স্ট্রাকচার আর ফাংশন যদি আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভেরটা যদি আলাদা আলাদা করে জেনে যাই, তাহলে আমাদের এদের মধ্যে যে ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা আমাদের পক্ষে আমার মনে হয় না এটা জানা খুব বেশি প্রবলেম হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা কোয়েশ্চেন ছুড়ে দিই লাইভের মধ্যেই, তোমরা আমাকে বলো যে পেরিপ্লাজমিক স্পেস কোন ধরনের সেল ওয়ালে থাকে, গ্রাম পজিটিভে নাকি গ্রাম নেগেটিভে, কমেন্টে লিখতে থাকো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আসবো হচ্ছে পেপটিডোগ্লাইকান। তো পেপটিডোগ্লাইকান এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না, তারপরও স্যার তুমি যখন বলবে যে সেল ওয়ালের মধ্যে একটা জিনিস আছে পেপটিডোগ্লাইকান, এবং পেপটিডোগ্লাইকান এমন একটা ইউনিক জিনিস, এটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল ছাড়া আর কোথাও পাওয়া যায় না, ঠিক আছে।
তো এখানে জিনিসটা বলতে হবে, স্যার জিজ্ঞেস করতেই পারেন, আমি হলে জিজ্ঞেস করতাম যে পেপটিডোগ্লাইকান যে বলছো বাবা, পেপটিডোগ্লাইকান জিনিসটা কি? তো বলতে হবে যে এটা আসলে একটা সুগার ব্যাকবোনের মধ্যে কতগুলো হচ্ছে কি থাকে, কতগুলো হচ্ছে পেপটাইড অ্যামিনো অ্যাসিডের সাইড চেইন থাকে, ওই সাইড চেইনের মধ্যে হচ্ছে কি থাকে, ক্রস লিঙ্ক থাকে, ঠিক আছে? তো সুগার ব্যাকবোনটা কি দিয়ে ফর্ম হয়? এন এসিটাইল গ্লুকোসামিন এবং এন এসিটাইল মুরামিক অ্যাসিড। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখা ভালো। আচ্ছা, তারপরে আসি এখন গ্রাম, আমি যখন আমি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভের সেল ওয়াল, ঠিক আছে? এখন গ্রাম, এই আমি বারবার বলছি এই টপিকটা একদম সবার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? এই টপিকে ভুলভাল অ্যান্সার দিয়ে প্রফ পাস করা যাবে না, আর এই টপিকে ভালো করলে অনেক ভালো মার্কস আশা করা যায়। হ্যাঁ, তো গ্রাম নেগেটিভের সেল ওয়ালের মধ্যে আমরা কি কি দেখতে পাই? আমরা গ্রাম নেগেটিভের সেল ওয়ালের মধ্যে আমরা দেখতে পাই যে ভিতর থেকে যদি আসি, প্লাজমা মেমব্রেন, যেটাকে আমরা ইনার মেমব্রেন বলি, ঠিক আছে? এরপরে থাকে পেপটিডোগ্লাইকান, এরপরে থাকে পেরিপ্লাজমিক স্পেস, এরপরে থাকে আউটার মেমব্রেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের থাকে ক্যাপসুল। তো এখানে পেপটিডোগ্লাইকানটা খুবই থিন, 1 থেকে 2টা লেয়ার থাকে পেপটিডোগ্লাইকানের, ঠিক আছে? এখন এই যে আউটার মেমব্রেনের মধ্যে কি থাকে? আউটার মেমব্রেনের মধ্যে লাইপোপলিস্যাকারাইড নামে একটা জিনিস থাকে। এখন লাইপোপলিস্যাকারাইড জিনিসটা কি? লাইপোপলিস্যাকারাইড হচ্ছে আমাদের এখানে 3টা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের হচ্ছে পলিস্যাকারাইড, ঠিক আছে? একটা হচ্ছে লিপিড এ, হ্যাঁ, আরটা হচ্ছে এন্টিজেন, ওকে, আরটা হচ্ছে সারফেস এন্টিজেন, ওকে, অথবা সোমাটিক এন্টিজেন, সরি স্লিপ অফ টাং, সোমাটিক এন্টিজেন, ঠিক আছে? তাহলে এখানে লিপিডের ফাংশন কি? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাকে জিজ্ঞেস করেছে। লিপিডের ফাংশন হচ্ছে লিপিড এ অ্যান্ডোটক্সিন হিসেবে কাজ করে। আমরা জানি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে কি আসে? অ্যান্ডোটক্সিন আসে। এটা, এই অ্যান্ডোটক্সিনটা আসলে কি? এই অ্যান্ডোটক্সিনটা হচ্ছে আসলে লিপিড এ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর পলিস্যাকারাইডটার ফাংশন কি? ওটা হচ্ছে সারফেস এন্টিজেন হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে সোমাটিক এন্টিজেন আছে, ওইটাকে সোমাটিক এন্টিজেন ও বলা হয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি আউটার মেমব্রেনের কম্পোজিশন। তো এগুলো প্রত্যেকটার ইম্পর্টেন্স আমাদের আলাদা আলাদা করে জানতে হবে, ওকে? কোনটার ফাংশন কি, কোনটা দিয়ে কি হয়, এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন তাহলে আমরা আউটার মেমব্রেন সম্পর্কে আমরা জানলাম, পেপটিডোগ্লাইকান সম্পর্কেও জানলাম, বাকি থাকলো একটা জিনিস, সেটা হচ্ছে কি? পেরিপ্লাজমিক স্পেস। তাহলে পেরিপ্লাজমিক স্পেস জিনিসটা কি? তাহলে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা থাকে, ওইটার নাম আমরা দিয়ে, ওইটার নাম হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। এটাতে কি থাকে? খুবই ইম্পর্টেন্ট। এটাতে হচ্ছে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকতে পারে, কিছু এনজাইম থাকে, এবং এখানে একটা বিশেষ এনজাইম থাকে। এই এনজাইমটার নাম হচ্ছে বিটা ল্যাকটামেস, ঠিক আছে? এটা কি? অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের জন্য দায়ী। যারা বিটা ল্যাকটাম ড্রাগ আছে ওদের এগেনস্টে এটা কি প্রডিউস করে? রেসিস্ট্যান্স প্রডিউস করে, ঠিক আছে? সো এটা আমাদের জানতে হবে। এই এতটুকু জানলেই হবে, পেরিপ্লাজমিক স্পেস থেকে আর এর বেশি কিছু জানার দরকার নাই। আচ্ছা, এরপরে একদম সবার বাইরে একটা সেলের মধ্যে কি থাকে? সেল, ক্যাপসুল থাকে। তো ক্যাপসুল সম্পর্কে, মানে ক্যাপসুল তো আসলে এসেনশিয়াল কম্পোনেন্ট না, ক্যাপসুল থাকতেও পারে নাও থাকতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কয়েকটা এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম বলো, কয়েকটা নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম বলো, ঠিক আছে? এটা জিজ্ঞেস করবে। তো কোনগুলোতে ক্যাপসুল আছে, কোনগুলোতে ক্যাপসুল নাই, এটা অ্যাটলিস্ট 4-5টা করে এক্সাম্পল মনে রাখা সেফ আর কি, ঠিক আছে? এরপরে হচ্ছে এই ক্যাপসুলের ইম্পর্টেন্স কি, ক্যাপসুল কী কাজে লাগে, ব্যাকটেরিয়ার কী কাজে লাগে, আমাদের কী কাজে লাগে, ঠিক আছে? এই ইম্পর্টেন্সটা আমাদের জানতে হবে, ওকে? এরপর আরেকটা বিষয় হচ্ছে গ্লাইকোক্যালিক্স থেকে আমরা জাস্ট জানবো হচ্ছে গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি, গ্লাইকোক্যালিক্সের ফাংশন কি। এর বেশি কিচ্ছু আমাদের জানার এখানে দরকার নেই, ওকে? এরপরে তো এরপরে হচ্ছে আমাদের টপিক হচ্ছে ফ্লাজেলা। আচ্ছা, তো ফ্লাজেলা থেকে কি জানবো? ফ্লাজেলা থেকে আমরা ফ্লাজেলার ডেফিনেশনটা জানবো। ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? মনোট্রিকাস, লোফোট্রিকাস, এমফিট্রিকাস পড়ছি না আমরা, পেরিট্রিকাস পড়ছি না? ওই ক্লাসিফিকেশনটা প্রত্যেকটার একটা করে এক্সাম্পল কমপক্ষে আমরা মনে রাখার চেষ্টা করব। এটা আমাদের একটা করে এক্সাম্পল লাগবে, ওকে? আচ্ছা, এই আর কিছু জানার দরকার নাই। তাহলে ফ্লাজেলার ডেফিনেশন, ক্লাসিফিকেশন আর ইম্পর্টেন্স। সেইমভাবে পাইলি, ঠিক আছে? পাইলির ডেফিনেশন এবং ফাংশন, আর কিছু এখানে জানার দরকার নেই। এখন ব্যাকটেরিয়ার মধ্যে একটা জিনিস আছে,
এটার নাম হচ্ছে প্লাজমিড, যেটা সব ব্যাকটেরিয়াতে থাকে না বাট অনেকগুলো ব্যাকটেরিয়াতে থাকে। তো প্লাজমিড সম্পর্কে কি জানতে হবে, প্লাজমিডের ডেফিনিশনটা জানতে হবে। আমরা সবাই আই হোপ আমরা জানি, সেটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার সার্কুলার ডিএনএ, ঠিক আছে, এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ, এক্সট্রা নিউক্লিয়ার না, কারণ ব্যাকটেরিয়া তো নিউক্লিয়াসই নাই, এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ, এটাকে আমরা বলি কি প্লাজমিড। ওকে, তো প্লাজমিডের টাইপ দুই ধরনের, ট্রান্সমিসিবল, নন ট্রান্সমিসিবল, এটা আমাদের জানতে হবে। আর প্লাজমিডের মধ্যে কিসের কিসের জিন থাকে, এটা আমাকে ভাইভাতে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, এটা আমাকে ভাইভাতে জিজ্ঞেস করেছে প্লাজমিডের মধ্যে কিসের কিসের জিন থাকে। ওকে, হেভি মেটালের এগেনস্টে রেসিস্টেন্সের জিন থাকে, অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সের জিন থাকে। ওকে, তারপরে তাদেরকে হচ্ছে থার্মাল টলারেন্স, ঠিক আছে, হাই টেম্পারেচারে তারা যেন বাঁচতে পারে, এটার জিন থাকে। ঠিক আছে, তো প্লাজমিডের কী কী জিন থাকে এবং প্লাজমিডের ইম্পর্টেন্স কী, এটা আমরা জানবো। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে স্পোর। আচ্ছা, তো ব্যাকটেরিয়ার স্পোর যখনই জিজ্ঞেস করবে, ফার্স্টে জিজ্ঞেস করবে স্পোরের ডেফিনেশন কি, তো স্পোরের ডেফিনেশন বলতে হবে। তো স্পোরের ইম্পর্টেন্স কি, তো স্পোরের কারণে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া অনেকগুলো আসলে মানে প্রতিকূল পরিস্থিতিতে ব্যাকটেরিয়া বেঁচে যায়। ঠিক আছে, তো ওই কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে হবে এবং এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এগুলো আমাদের লাগবে, যে স্পোরের ডেফিনেশন কি, স্পোরের ফাংশন কি। হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করবে যে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া নাম বলো, তাহলে কয়েকটা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে, কয়েকটা নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে। ঠিক আছে, কোনগুলোতে স্পোর হয় কোনগুলোতে স্পোর হয় না, এটা আমাদের জিজ্ঞেস করবে, সো এটা জানা লাগবে। আচ্ছা, তারপরে স্পোরের স্ট্রাকচারটা কেমন, স্পোরের স্ট্রাকচার ইনফ্যাক্ট হচ্ছে এটা স্ট্রাকচার যদি পরীক্ষায় আসে তাহলে এটা সুন্দর করে চিত্র এঁকে চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া বেটার আর কি। ঠিক আছে, আমি যদি আমাদের পরীক্ষায় আসে নাই এরকম, যদি আসতো তাহলে আমি এটা করতাম। হ্যাঁ, আর চিত্রটা মনে রাখলে সুন্দর মতো, চিত্রগুলো মনে রাখলে সুন্দর মতো হচ্ছে আমাদের স্ট্রাকচারটাও ভালো মতো মনে থাকে আর কি। ঠিক আছে, তাহলে স্পোর থেকে কি কি বললাম, স্পোর থেকে হচ্ছে স্পোরের ডেফিনেশন, স্পোরের ফাংশন, ঠিক আছে, এবং স্পোর কেন এরকম মানে প্রতিকূল পরিস্থিতির এগেনস্টে সে রেসিস্ট্যান্ট। ঠিক আছে, স্পোরকে কেন ইজিলি মারা যায় না, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ভাইভাতে জিজ্ঞেস করবেই, মানে স্পোর থেকে কোয়েশ্চেন করলে এটা করবেই। ঠিক আছে, কেন মারা যায় না স্পোরকে এত ইজিলি। ঠিক আছে, তো এটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কী কী আছে, এগুলো আমাদের লাগবে। আচ্ছা, গেল, তাহলে এই এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন। এরপরে আমরা চলে আসবো হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথ। আচ্ছা, তো গ্রোথের এখানে আমাদের ফার্স্টে ডেফিনেশন জানতে হবে, গ্রোথ কী জিনিস, মাল্টিপ্লিকেশন কী জিনিস। তো গ্রোথ হচ্ছে বেসিক্যালি একটা জিনিসের, একটা ব্যাকটেরিয়ার মধ্যে যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলো আছে, এই কেমিক্যাল কনস্টিটিউয়েন্টগুলোর অ্যামাউন্ট বাড়া হচ্ছে কি গ্রোথ। ঠিক আছে, আর মাল্টিপ্লিকেশন মানে কি, ব্যাকটেরিয়ার নাম্বার বাড়া। ঠিক আছে, সো এটা আমাদের বলতে পারতে হবে, গ্রোথ কী জিনিস, মাল্টিপ্লিকেশন কী জিনিস, ডিফারেন্স কী, এটা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তারপরে খুবই ইম্পর্টেন্ট, ভাইভাতে খুব একটা জিজ্ঞেস করে না, ঠিক আছে, কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ভাইভাতেও আবার কোনো স্যার জিজ্ঞেস করতেও পারেন, কিন্তু আমি যেখানে পরীক্ষা দিয়েছি ওখানে কারোর কাছে জিজ্ঞেস করেছে বলে শুনিনি আর কি। সেটা হচ্ছে গ্রোথ কার্ভ। ঠিক আছে, তো গ্রোথ কার্ভের মধ্যে কয়টা ফেজ আছে এটা আমাদের জানতে হবে, ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ, ডেথ ফেজ, চারটা ফেজ আছে, আমরা সবাই জানি চারটা ফেজ, এটা ইজি কোয়েশ্চেন। এখানে যেটা স্পেশালি মনে রাখতে হবে যে কোন ফেজে কি হয়। ঠিক আছে, কোন ফেজে কি হয়, বিটা ল্যাকটামেজ ড্রাগ কোন ফেজে কাজ করে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কোথায় জিজ্ঞেস করতে পারে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, বিটা ল্যাকটামেজ ড্রাগগুলো কোন ফেজে কাজ করে। তারপরে হচ্ছে আমাদের এক্সোটক্সিন কোন ফেজে প্রডিউস হয়। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যান্ডোটক্সিন আমরা কখন পাবো। হ্যাঁ, এই জিনিসগুলো এগুলো কোনটা কোন ফেজে হয় এটা আমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো গ্রোথ কার্ভ আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, তো এরপরে আসি গ্রোথ রিকোয়ারমেন্ট। তো গ্রোথ রিকোয়ারমেন্ট কী কী আছে, তো গ্রোথ রিকোয়ারমেন্ট হচ্ছে বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, আরটা হচ্ছে এটা ভাইবার জন্য অত ইম্পর্টেন্ট না, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, আর হচ্ছে এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট। তো নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের মধ্যে আছে কিছু অর্গানিক আছে, কিছু ট্রেস এলিমেন্ট আছে, কিছু এসেনশিয়াল আছে। হ্যাঁ, আর এনভায়রনমেন্টালগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট, অক্সিজেনের অ্যামাউন্ট, পিএইচ, টেম্পারেচার, এগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট। ওকে,
তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এটা রিটেনের কোয়েশ্চেন, ওকে, এটা ভাইভাতে জিজ্ঞেস করবে না। আচ্ছা, তো এখানে এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এখন অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার যে ক্লাসিফিকেশন, এটা রিটেন ভাইবা দুই ধরনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে ওই যে আছে না ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, অব্লিগেট অ্যানারোব, ঠিক আছে, ওই যে ওই ক্লাসিফিকেশনটা, এটা আমাদের ভালো মতো হ্যাঁ মনে রাখতে হবে। এটা রিটেন ভাইবা দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। এবং যখনই আমরা বলবো যে অব্লিগেট অ্যানারোব এরকম একটা ক্লাসিফিকেশন আছে, এর পরের কোয়েশ্চেন একদম শিওর, এর পরের কোয়েশ্চেন আসবে যে অব্লিগেট অ্যানারোব কেন, এগুলো অ্যারোবিক না কেন, বা এগুলো ফ্যাকাল্টেটিভ অ্যানারোব না কেন। কারণ এখানে এনজাইমের কিছু ব্যাপার আছে, ওই যে ক্যাটালেজ এবং সুপার অক্সাইড ডিসমিউটেস, ওই যে পারঅক্সাইড প্রডিউস হয়, ঠিক আছে, ওই পারঅক্সাইডগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য টক্সিক, এই জন্য ক্যাটালেজ এবং সুপার অক্সাইড ডিসমিউটেস এনজাইম না থাকার কারণে ব্যাকটেরিয়া কি মরে যেতে পারে অ্যারোবিক কন্ডিশনে, এই জন্য এরা হচ্ছে অব্লিগেট অ্যানারোব। এই অ্যান্সারটা সুন্দর মতো দিতে জানতে হবে, ওকে। এখান থেকে আর খুব বেশি কিছু বলবো না, এখানে আর খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাইও। তো এরপরে আমরা আসি জেনেটিক্স। তো ব্যাকটেরিয়াল জেনেটিক্স থেকে আসলে এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাই, এখানে জাস্ট একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে জেনেটিক ম্যাটেরিয়াল এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে কিভাবে ট্রান্সফার হতে পারে, ঠিক আছে, এখানে এটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তো এটা রিটেন এবং ভাইভাতে দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। তো রিটেনের জন্যে জাস্ট কি মনে রাখতে হবে, রিটেনের জন্য আমরা মনে রাখবো যে এখানে তিন ধরনের ওয়ে আছে, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, একটা হচ্ছে কনজুগেশন, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন, ঠিক আছে। তো ভাইবার জন্য, ভাইভাতে সেফ সাইডে থাকার জন্য আমরা জাস্ট এতটুকু জেনে রাখবো যে কনজুগেশন কি, ট্রান্সফরমেশন কি, ট্রান্সডাকশন কি, জাস্ট স্যারকে জিনিসটা বুঝিয়ে বলতে পারলেই হবে, ওকে, এতটুকুই। এখানে এই চ্যাপ্টার থেকে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাই, হ্যাঁ, এতটুকু জানলেই চলবে। আচ্ছা, তো এরপরে আমাদের যে চ্যাপ্টারটা আছে বইয়ে লেঞ্জের মধ্যে, এটা হচ্ছে নর্মাল ফ্লোরা। তো নর্মাল ফ্লোরা থেকে কি লাগবে? নর্মাল ফ্লোরা থেকে সবার আগে লাগবে হচ্ছে নর্মাল ফ্লোরার ডেফিনেশন, ঠিক আছে, নর্মাল ফ্লোরা কাকে বলে। এরপরের কোয়েশ্চেন, বডির কোন কোন জায়গায় কোন কোন নর্মাল ফ্লোরাগুলো আছে, থ্রোটে কি আছে, মাউথে কি আছে, স্কিনে কি আছে, জেনিটেলিয়াতে কি আছে, জিআইটির মধ্যে কি আছে, ঠিক আছে, কোন কোন জায়গায় কোন কোন নর্মাল ফ্লোরাগুলো আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে, ওকে। এটা একদম মানে জিজ্ঞেস করবেই আর কি। তো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে নর্মাল ফ্লোরার ইম্পর্টেন্স, ঠিক আছে, নর্মাল ফ্লোরা থাকার কারণে আমাদের কি কি অ্যাডভান্টেজ হয়, কি কি ডিসঅ্যাডভান্টেজ হয়, ঠিক আছে, এই ইম্পর্টেন্সটা আমাদের জানতে হবে, ওকে। হ্যাঁ, নর্মাল, আবার যখন তুমি ডিসঅ্যাডভান্টেজ বলবে যে নর্মাল ফ্লোরার জন্য ডিজিজও হয়ে যেতে পারে, তখন একটা কথা জিজ্ঞেস করবে যে কখন নর্মাল ফ্লোরার জন্য ডিজিজ হবে, মানে কোন সিচুয়েশনে নর্মাল ফ্লোরার জন্য একটা পেশেন্টের কি, একটা মানুষের কি হইতে পারে, নর্মাল ফ্লোরা দিয়ে কি হয়ে যেতে পারে, ইনফেক্টেড হয়ে ডিজিজ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা আমরা সবাই জানি ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে আর কি, যখন সে ইমিউনোসাপ্রেসড থাকে তখন হচ্ছে নর্মাল ফ্লোরা দিয়ে কি হয়ে যায়, মানে ইনফেক্টেড হয়ে ডিজিজ হয়ে যায়, ঠিক আছে, এতটুকুই। তো এখানে বেশি জোর দিয়ে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডেফিনেশন, নর্মাল ফ্লোরার ইম্পর্টেন্স, সেটা আর হচ্ছে আর কখন নর্মাল ফ্লোরা প্যাথোজেনিক হয়ে যেতে পারে, এটা একটা কোয়েশ্চেন। আর একটা হচ্ছে কোন জায়গার নর্মাল ফ্লোরা কি। তো এখানে কোন জায়গার ক্ষেত্রে মেইনলি যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে মাউথেরটা জিজ্ঞেস করে, জেনিটেলিয়ারটা জিজ্ঞেস করে, ঠিক আছে, আর স্কিনেরটা জিজ্ঞেস করে ভাইভাতে, ঠিক আছে। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটা বড় চ্যাপ্টারে চলে আসি, প্যাথোজেনেসিস। তো প্যাথোজেনেসিস থেকে আমরা সবার আগে জানবো যে প্যাথোজেন কি, প্যাথোজেনেসিস কি, প্যাথোজেনিসিটি কি। তো প্যাথোজেন হচ্ছে যারা ডিজিজ তৈরি করে, তারা সবাই প্যাথোজেন, ঠিক আছে। প্যাথোজেনেসিস কি, ডিজিজ তৈরি করার যে মেকানিজম, ডিজিজ হওয়ার যে মেকানিজম, এটাই হচ্ছে প্যাথোজেনেসিস। আর প্যাথোজেনেসিটি কি, প্যাথোজেনেসিস করার এবিলিটি হচ্ছে প্যাথোজেনেসিটি, ঠিক আছে। এটা অনেকের কাছে ইম্পর্টেন্ট মনে না হতে পারে, কিভাবে জানি আমার একটা কার্ড উঠেছিল যে ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস, এই কারণে এখান থেকে আমাকে একটা কোয়েশ্চেন করেছে আর কি, হ্যাঁ। তো ওই জন্যই জিনিসটা বলে দিলাম। আচ্ছা, তো প্যাথোজেনেসিসের পরে এরপরে এখানে আমাদের কি লাগবে,
এখানে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে স্টেজেস অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস, ঠিক আছে? ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিসের কী কী স্টেজ আছে, হ্যাঁ, কয়টা স্টেজ আছে, স্টেজগুলো কী কী, হ্যাঁ। এবং এর চেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা জিজ্ঞেস করতে পারে, যে সবাইকে জিজ্ঞেস করে না বাট অনেককে জিজ্ঞেস করতে পারে কোন স্টেজের মধ্যে কি হয় বলো, ঠিক আছে? তো স্টেজগুলো একটু বুঝে বুঝে পড়ার জন্য রিকোয়েস্ট থাকলো আর কি। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এরপরে প্যাথোজেনেসিটির যে ফ্যাক্টর, খুবই 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 একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিটেনের জন্য, ভাইবার জন্য। প্যাথোজেনেসিটির ফ্যাক্টর মানে কি, ভিরুলেন্স ফ্যাক্টরগুলা, ঠিক আছে? ভিরুলেন্স ফ্যাক্টর মোটামুটি কি কি আছে এটা লাগবে, যেমন কিছু অ্যাডহেয়ারেন্স ফ্যাক্টর আছে, কিছু টক্সিন আছে, কিছু অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর আছে, কিছু এনজাইম আছে, হ্যাঁ। এই জিনিসগুলা আমাদের অবশ্যই কি করতে হবে, জানতে হবে, হ্যাঁ। মানে ভিরুলেন্স ফ্যাক্টরগুলো কি কি এগুলো অবশ্যই জানতে হবে, ইনফ্যাক্ট এক্সাম্পল সহ জানতে হবে কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটা হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর, ঠিক আছে? এটা জান একদম ভালো মতোই মনে রাখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? তো অ্যাডহিয়ারেন্স ফ্যাক্টরের মধ্যে আমাদের কি কি আছে? অ্যাডহিয়ারেন্স ফ্যাক্টরের মধ্যে আমাদের আছে হচ্ছে পাইলি, গ্লাইকোকেলিক্স, ক্যাপসুল, এমপ্রোটিন, হ্যাঁ, টিকোইক অ্যাসিড, লিপোটিকোইক অ্যাসিড, ঠিক আছে? অ্যাডহিয়ারেন্স ফ্যাক্টর কি কি আছে, এনজাইম কি কি আছে, কোন এনজাইম কোন ব্যাকটেরিয়াতে কাজ করে, কোন টক্সিন কি কি আছে, কোন ধরনের ব্যাকটেরিয়া থেকে কোন ধরনের টক্সিন পাওয়া যায়। আমরা অলরেডি জানি যে গ্রাম পজিটিভ থেকে এক্সোটক্সিন, গ্রাম নেগেটিভ থেকে এন্ডোটক্সিন পাওয়া যায়। তারপর আরেক ধরনের টক্সিন আছে এন্টারোটক্সিন, ঠিক আছে? এন্টারোটক্সিন কারা প্রডিউস করে, এই কোয়েশ্চেনগুলো করবে, ভাইভাতেও করবে, এবং এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে এরপরে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটা সেটা হচ্ছে মোড অফ ট্রান্সমিশন, ঠিক আছে? তো মোড অফ ট্রান্সমিশন এটা হচ্ছে রিটেনের জন্য একটু লেস ইম্পর্টেন্ট, বাট ভাইবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে কি মনে রাখতে হবে, এটা থেকে আমাদের জানতে হবে হচ্ছে আমাদের ট্রান্সমিশনের রুট কি কি আছে। তো আমরা মোটামুটি জানি যে ওরাল রুট, রেসপিরেটরি রুট, জেনিটো ইউরিনারি, ব্লাড বর্ন, স্কিন, তাই না? তো এই কোন রুট দিয়ে কোন কোন ডিজিজ ট্রান্সমিট হয় সব তো বলা যাবে না, সব মনে রাখাও পসিবল না, অ্যাটলিস্ট মেজর মেজর কয়েকটা ডিজিজ, এগুলো যেন ভুল না হয়। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে ব্লাড বর্ন ডিজিজ কী কী আছে যেগুলো ব্লাড দিয়ে ট্রান্সমিশন হতে পারে, এখন তুমি যদি একটার নামও যদি বলতে না পারো তাহলে তো প্রবলেম, তাই না? তো এরকম একটা দুইটা করে, একটা দুইটা না, একদম মেজর মেজর যে ডিজিজগুলো আছে আর কি, কমন ডিজিজগুলো, এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে তো আমরা আবার হচ্ছে ওই ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যেই ফিরে যাই। তো ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে আমি যেটা তখন বললাম সেটা হচ্ছে অ্যাডহিয়ারেন্স ফ্যাক্টরটা, অ্যাডহেসিভ ফ্যাক্টর যেগুলো আছে এগুলো ভালো মতো মনে রাখতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে টক্সিনস। তো আমরা জানি আমাদের দুই ধরনের টক্সিনস আছে, এন্ডোটক্সিন, এক্সোটক্সিন। তো এই দুইটার ডেফিনেশন জানতে হবে, কোনটা কোন ধরনের ব্যাকটেরিয়া প্রডিউস করে সেটা জানতে হবে, এই দুইটার মধ্যে ডিফারেন্স জানতে হবে। ডিফারেন্সের পাশে সবাই প্লিজ লিখে রাখো 3 স্টার, ঠিক আছে? টক্সিন থেকে কোয়েশ্চেন করলে এটা অবশ্যই জিজ্ঞেস করবে, এবং এটা যদি বলতে না পারে ওখানেই ঝামেলা হয়ে যাবে। ওকে, এন্ডোটক্সিন এক্সোটক্সিনের ডিফারেন্স অবশ্যই ভালো মতো জানতে হবে। তারপরে এক্সোটক্সিন প্রডিউস করে এরকম কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলো, এন্ডোটক্সিন প্রডিউস করে এরকম কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলো। এগুলো একদম একদম কমন কোয়েশ্চেন ভাইভাতে। ওকে, একদম খুবই খুবই কমন কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে হ্যাঁ, তো আরেকটু যখন তোমরা বলতে পারবে যে এক্সোটক্সিন এরা প্রডিউস করে, এন্ডোটক্সিন এরা প্রডিউস করে, তখন আরেকটু ডিপ কোয়েশনে যেতে পারে যে বলো যে কোন এডিপি রাইবোজাইলেশন কারা করে, ঠিক আছে? কোন কোন এক্সোটক্সিন হচ্ছে সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, হ্যাঁ, কোন কোন কারা কারা এন্টারোটক্সিন প্রডিউস করে, এগুলো আমাদের জানতে হবে। ওকে, এগুলো হচ্ছে একটু ভালো মার্কস দেওয়ার জন্য এই ধরনের কোয়েশনগুলো জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? যেমন কাদের, আবার বলি, এটা হচ্ছে এডিপি রাইবোজাইলেশন কারা করে, সুপার অ্যান্টিজেন হিসেবে কারা কাজ করে, অ্যান্টারোটক্সিন হিসেবে কারা কাজ করে, প্রোটিয়েজ হিসেবে কাদের এনজাইম, কাদের টক্সিন এক্সোটক্সিন কাজ করে, ঠিক আছে? এগুলো হচ্ছে ভাইভাতে একটু ভালো মার্কস পাওয়ার জন্য এই কোয়েশনগুলো অ্যান্সার পারতে হবে। ওকে, আচ্ছা, তারপরে তো এক্সোটক্সিন সম্পর্কে বললাম, এরপর আসি অ্যান্ডোটক্সিন। তো অ্যান্ডোটক্সিন থেকে কী কী লাগবে? অ্যান্ডোটক্সিন থেকে লাগবে হচ্ছে 1 নম্বর অ্যান্ডোটক্সিনের ডেফিনেশন, তারপরে লাগবে অ্যান্ডোটক্সিন কখন পাই, ব্যাকটেরিয়া জীবিত থাকা অবস্থায় এটা জিজ্ঞেস করবেই শিওর।
যদি এখান থেকে কোয়েশ্চেন করে এটা জিজ্ঞেস করবেই, ব্যাকটেরিয়া জীবিত অবস্থায় অ্যান্ডোটক্সিন পাওয়া যায় না মরা অবস্থায় অ্যান্ডোটক্সিন পাওয়া যায়, এটা অবশ্যই বলতে পারতে হবে যে একটা ব্যাকটেরিয়া যখন মরে যায়, কারণ আমরা জানি যে অ্যান্ডোটক্সিন এটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালের একটা পার্ট, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্ডোটক্সিন এটা সেল ওয়ালের একটা পার্ট। তো একটা সেল ওয়ালের একটা পার্ট আমরা কখন পাবো? যদি ব্যাকটেরিয়াটা মরে যায়, তার মানে একটা ব্যাকটেরিয়ার ডেথ হয়ে যাওয়ার পরে এরপরে অ্যান্ডোটক্সিন কাজ করবে, ঠিক আছে? আর এক্সোটক্সিন কি? এক্সোটক্সিন হচ্ছে ব্যাকটেরিয়া কর্তৃক অ্যাক্টিভলি কি হয়, সিক্রেটেড হয়। ওকে, আচ্ছা, তাহলে গেল এই হচ্ছে তাহলে অ্যান্ডোটক্সিন সম্পর্কে কি বললাম, ডেফিনেশন জানতে বললাম, কোনটা অ্যান্ডোটক্সিন কখন পাওয়া যায়, এক্সোটক্সিন কখন পাওয়া যায় এটা বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যান্ডোটক্সিন কোন ব্যাকটেরিয়াগুলো প্রডিউস করবে এটা তোমরা অলরেডি বেশ কয়েকবার বলে ফেলছি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা জানতে হবে। এরপরে খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বোথ ফর রিটেন অ্যান্ড ভাইবা, স্পেশালি ফর রিটেন, সেটা হচ্ছে অ্যান্ডোটক্সিনের প্যাথোজেনিসিটি, অ্যান্ডোটক্সিনের মাধ্যমে কিভাবে ডিজিজ হয়। আচ্ছা, অ্যান্ডোটক্সিনের আফটার ইফেক্ট কি? অ্যান্ডোটক্সিন দিয়ে কি হয়? অ্যান্ডোটক্সিন দিয়ে কিন্তু যে টক্সিক শক যেটা, ঠিক আছে, টক্সিক শক, এই টক্সিক শকটা কিন্তু অ্যান্ডোটক্সিন দিয়েও হতে পারে। আবার টক্সিক শক বললে অনেকেই টক্সিক শক সিনড্রোমের সাথে কি প্যাচ লাগিয়ে ফেলবে, এটা এটা এখানে এটা আর এটা কিন্তু সেম জিনিস না, এটা আমরা সিস্টেমিক ব্যাকটেরিয়োলজি যখন পড়বো প্রথম লেকচারে আমরা ওটা ডিসকাস করবো, ঠিক আছে? তো অ্যান্ডোটক্সিন দিয়ে ফিভার হবে, হাইপোটেনশন হবে, ইনফ্ল্যামেশন হবে, ইডিমা হবে, পেশেন্ট ডিআইসিতে চলে যাবে, ঠিক আছে, এবং আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিওর হয়ে পেশেন্ট মারা যাবে। এখন কোন প্যাথোজেনেসিসে কোন মেকানিজমে এই জিনিসগুলো হবে, ফিভার কেন হবে, হাইপোটেনশন কেন হবে, ইডিমা কেন হবে, এখানে ইনফ্ল্যামেশন কেন বেড়ে যাবে, এগুলো আমাদের জানতে হবে। কোনটার জন্য কি কি মিডিয়েটর, এটা অবশ্যই আমাদের লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে অ্যান্ডোটক্সিন থেকে পড়তে বললাম হচ্ছে ডেফিনেশন, কোনটা কারা প্রডিউস করে, তারপর হচ্ছে অ্যান্ডোটক্সিন কখন পাবো, অ্যান্ডোটক্সিনের প্যাথোজেনিসিটিটা কীরকম, আর অ্যান্ডোটক্সিনের ইফেক্ট কী, ঠিক আছে? মোটামুটি এগুলো আমাদের এখান থেকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আচ্ছা, তো এরপরে আমাদের যেটা আছে অ্যান্ডোটক্সিনের পরে আর খুব বেশি কিছু নাই, আমরা প্রায় আজকের সেশনের শেষ প্রান্তে চলে এসেছি। অ্যান্ডোটক্সিনের পরে আর আজকে জাস্ট আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কজ প্রস্টুলেটস, ঠিক আছে? এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইভাতে জিজ্ঞেস করতেও পারে কিন্তু আমাকে জিজ্ঞেস করেনি, এবং আমাদের এখানে কাউকে জিজ্ঞেস করেছে বলে শুনিনি আর কি, ঠিক আছে? তো কজ প্রস্টুলেটস এটা কি, এটা জানতে হবে। কজ প্রস্টুলেটসের প্রস্টুলেটগুলো কী কী এটা জানতে হবে, ঠিক আছে? লিমিটেশন কী কী, লিমিটেশনগুলো জানতে হবে, কেন কজ প্রস্টুলেট সবসময় অ্যাকসেপ্টেড না, ঠিক আছে, এটা জানতে হবে। ওকে, প্রস্টুলেটসের তারপর হচ্ছে যখন কস প্রস্টুলেটসের লিমিটেশন জিজ্ঞেস করবে, এরপরের কোয়েশ্চেন হবে হচ্ছে মলিকুলার কস প্রস্টুলেটস কি, ঠিক আছে, এটাও আমাদের জানতে হবে। ওকে, তো এইটুকুই আজকের সেশন। আমি আশা করি আমি মোটামুটি যতটুকু বলেছি এতটুকুর মধ্যে ইম্পর্ট্যান্ট সব টপিক আমি কভার করার চেষ্টা করেছি। তো এই 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 হচ্ছে ব্যাকটেরিওলজির ফার্স্ট হাফের মধ্যে আমি যা বলেছি, এগুলো মোটামুটি রিটেন এবং ভাইবার জন্য যেগুলো বলেছি এগুলো পড়লেই আশা করি এনাফ। আমি এগুলোই পড়েছিলাম, এর বেশি কিছু পড়ি নাই। তবে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি আমাদের যে স্যারের লেকচারের সাথে মিলিয়ে গাইড এবং লেকচার মিলিয়ে পড়েছিলাম, ঠিক আছে? সো শুধু কেউ গাইডের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেও না, আবার শুধু লেকচার পড়াও হচ্ছে গুড আইডিয়া না আর কি, ঠিক আছে? শুধু লেকচার পড়লে যখন কোয়েশ্চেন করবে তখন অ্যান্সার খুঁজে পাবা না, অ্যান্সার খুঁজতে খুঁজতে কী হয়ে যাবে, টাইম কেটে যাবে। এই জন্য গাইডের লেকচার মিলিয়ে পড়িও। এখন অনেক জায়গায় আছে যে অনেকের হচ্ছে কমপ্লেইন থাকে যে আমাদের অনেক টিচারের লেকচার আমরা বুঝতে পারি না বা লেকচার গুছাতে পারি না, ঠিক আছে? এরকম কমপ্লেইন যাদের আছে তাদেরকে আমি বলবো যে প্লিজ গাইডের সাথে আমি যে টপিকগুলো বলেছি এগুলো গাইডের সাথে মিলিয়ে লেঞ্জ থেকে পড়িও। লেঞ্জে খুবই সুন্দর করে সবগুলো টপিক দেওয়া আছে, ঠিক আছে? আমি যে দেখে দেখে বলছি, আমার সামনে কিন্তু লেঞ্জ খোলা, হ্যাঁ, লেঞ্জ খুলে লেঞ্জের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো রিটেন ভাইবা দিয়ে আলাদা আলাদা করে দাগানো আর কি, ঠিক আছে? তো গাইডের সাথে মিলিয়ে লেন্স যদি পড়ো আমার মনে হয় একদম রিটেন ভাইবার জন্য 100% প্রিপারেশন হয়ে যাবে। এবং তখন যদি তোমাকে স্যার যদি একটা কোয়েশ্চেন করে বসে, যেটা আমাদের স্যাররা খুব করতে পছন্দ করে, যে এই জিনিসটা কই পাইছো, এটা তুমি যে বললা এটা কই পাইছো, স্যারকে ইনস্ট্যান্ট অ্যান্সার দিয়ে যাবে স্যার লেঞ্জে পাইছে, ঠিক আছে? তো এই
তো আশা করি সবাই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী সেশনে আমাদের আবার দেখা হবে। আমরা জেনারেল ব্যাকটেরিওলজির যে বাকি পার্টটা আছে, ঠিক আছে, ওই যে ডিসইনফেকশন, স্টেরিলাইজেশন, মাইক্রোবিয়াল ড্রাগস, আরও যা যা বাকি আছে আর কি, অল্প একটু বাকি আছে, ওইটা আমরা নেক্সট সেশনে আমরা ডিসকাস করব। তো সবাই ভালো থাকবে, ভালো মতো পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।